নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেটা হলো বিশ্ব অর্থনীতিতে চীনের যে উত্থান, সেই বিষয়ই। আমরা জানি যে এখন আধুনিক যে অর্থনীতিতে একটা জিনিস খুব চলছে, সেটা হলো চায়না শক টু। চায়না শক টু মানে হলো যে হাইটেক গুডসে আস্তে আস্তে চীন কিভাবে হাইটেক গুডস মার্কেট বিশ্বজুড়ে গ্রাস করছে। এর আগে 1980 সাল থেকে আস্তে আস্তে করে 2001-এর পর, স্পেশালি 2001-এ যখন WTO-তে জয়েন করে চায়না, তারপর থেকে আমরা দেখেছি যে লো এন্ড গুডস এবং কিনা মিডল এন্ড গুডস গুলো কিভাবে আস্তে আস্তে বিশ্বজোড়া বাজারটা চীন খেয়ে ফেলেছে। এবং আজকে বলাই যায় যে বিশ্বের প্রধান যে ফ্যাক্টরি 2007-8 সাল থেকেই আমরা সবাই জানি চীন। চীন ছাড়া বিশ্বে ইনফ্লেশন কন্ট্রোল করা যায় না চীনের মাল ছাড়া, কারণ চীন সবচেয়ে এফিসিয়েন্টলি একটা প্রোডাক্টকে তৈরি করতে পারে। কিন্তু আগে এটা মূলত শুধুমাত্র লো এন্ড গুডস আর মিডল এন্ড গুডস যে গুডসের ক্ষেত্রেই সত্যি ছিল। কিন্তু এখন যেটাকে বলা হচ্ছে চায়না শক টু, অর্থাৎ 2020 সালের পর থেকে দেখা যাচ্ছে, স্পেশালি আফটার দ্য কোভিড ক্রাইসিস, যে চায়না কিন্তু হাইটেক গুডসেও আস্তে আস্তে করে, হাই এন্ড গুডসেও আস্তে আস্তে করে পুরো যে বিশ্ব বাজারকে আস্তে আস্তে দখল করছে। ইতিমধ্যে আমরা জানি যে ইলেকট্রিক ভেহিকলস, তারপর হলো লিথিয়াম ব্যাটারিজ এবং হলো সোলার প্যানেল, এই তিনটে হলো হাইটেক গুডস এর বাজার প্রায় 80% চীনের দখলে চলে গেছে বলে আমরা অলরেডি জানতাম। কিন্তু রিসেন্ট যে গতকালই একটা যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে শুধু ইলেকট্রিক ভেহিকলস বা সোলার প্যানেল বা লিথিয়াম ব্যাটারি নয়, আরও তিনটে জিনিস, যার মধ্যে অন্যতম হলো হিউম্যানয়েড রোবটস, এছাড়া আছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টোকেন, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেল এবং তার টোকেন্স, এবং হলো ফার্মাসিউটিক্যালস। এই তিনটে জিনিসে কিন্তু চীন আস্তে আস্তে বিশ্ববাজার গ্রাস করতে শুরু করেছে। এই তিনটেও অত্যন্ত হাই এন্ড গুডস বলে আমরা জানি। এআই এর ক্ষেত্রে আমরা এটা খুব সরাসরিভাবেই অজস্র কথোপকথনও হয়েছে যে ডিপসিক আসার পরে, এবং কিছুদিন আগে MEK3 বলে একটা চাইনিজ কোম্পানি যখন কিনা যে মুনশট বলে একটা এআই মডেল রিলিজ করেছিল, যেটা পৃথিবীতে সবচেয়ে বড় এআই মডেল বলে পরিচিত এবং অত্যন্ত কম দামে, যেটা অ্যান্থ্রোপিকের মতোই প্রায়, যার ক্যাপাবিলিটি কিন্তু যার প্রাইস অনেক কম। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ইউজিং অফ দ্য এআই মডেলসের মধ্যে চীনের এআই মডেলগুলো কিন্তু আমেরিকান এআই মডেলগুলোকে পিছনে ফেলে দিচ্ছে। তার কারণ হলো আমেরিকান এআই মডেলগুলোর যে ভ্যালু অত্যন্ত বেশি। অবস্থাটা এতটাই খারাপ যে অ্যান্থ্রোপিক এবং ওপেন এআই সরাসরিভাবে মার্কিন সরকারকে বলেছে যে চাইনিজ এআই মডেল যেন আমেরিকায় ব্যবহার করতে দেওয়া না হয়, কারণ যদি হয় তাহলে আমাদেরগুলো আর বিক্রি হবে না। এর সরাসরি বিরোধিতা করেছে এনভিডিয়া এবং হলো যে মেটা। ওরা বলছে যে না, এই ধরনের যে চাইনিজ এআই মডেলগুলোর সঙ্গে আমাদের কম্পিট করতে হবে, তা না হলে আমেরিকা ইনোভেশনে আরও পিছিয়ে যাবে যদি কম্পিটিশন না থাকে। তো এই নিয়ে আমেরিকান কর্পোরেট লবি মোটামুটি দুভাগে বিভক্ত। সেটা স্বাভাবিক, কারণ ওপেন এআই অথবা অ্যান্থ্রোপিক হলো এআই মডেল তৈরি করে, সুতরাং চাইনিজ এআই মডেলগুলো ওদের বাজার খেয়ে নিচ্ছে। অন্যদিকে এনভিডিয়া হলো যে চিপ সরবরাহ করে, এবং সেই চিপ অনেক ক্ষেত্রেই হলো যে কোনো এআই মডেলেই কাজে লাগতে পারে। এবং যদিও এখন চায়না সরাসরিভাবে এনভিডিয়ার কাছ থেকে কিনছেন, এবং আমেরিকাও এনভিডিয়ার যে চিপসের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল, যদিও পরে তুলে নিয়েছিল, বাট চীন নাকি কিনছে না। আবার অনেকে বলে যে না, হলো গিয়ে যে ব্ল্যাক মার্কেট থেকে কিনছে। যাই হোক না কেন, এনভিডিয়া আশা করছে হয়তো যে আগামী দিনে তার সেল বৃদ্ধি পাবে চাইনিজ এআই যে কোম্পানিগুলোর থেকে। অ্যাট দ্য সেম টাইম যে মেটার মতো কোম্পানিগুলো যারা সরাসরি এআই মডেলকে ব্যবহার করে, এরাও কিন্তু চাইছে যে যারা এআই মডেলের কনজিউমার, এরাও চাইছে যে যে চাইনিজ এআই মডেলগুলো থাক, তাতে আমরা কম দামি এআই মডেল পাবো, এবং সেটা আমেরিকান এআই কোম্পানিগুলোকে বাধ্য করবে কম দামে ছাড়তে। স্বাভাবিক যে ব্যবসায়ী দ্বন্দ্ব। কিন্তু এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে
যে চাইনিজ এআই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে করে সবচেয়ে বড় এক্সপোর্টার হয়ে উঠছে এন্টায়ার যে বিশ্ববাজারে। এর কারণ হলো প্রাইস, এবং আর যে কোয়ালিটিও আমেরিকার থেকে খুব একটা খারাপ নয়। ইনফ্যাক্ট প্রাইস আর কোয়ালিটির যে আদর্শ কম্বিনেশনটা কনজিউমার চুজ করে, সেটাই হলো বিশ্ববাজারে জয়ী হয়, অথবা যে কোনো বাজারে জয়ী হয়। এটা গেল এআই এর কথা। এছাড়াও আমরা যে গতকালই সমগ্র বিশ্ব জুড়ে একটা খবর তোলবার শুরু করেছিল, সেটা হলো হিউম্যানয়েড রোবোটিক্সে আমেরিকা চাইনিজ যে রোবোটিক্স এনায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এর সবচেয়ে বড় কারণ হলো কিছুদিন আগে রিপোর্ট বেরিয়েছে, 3 দিন আগেই, যে চায়না আস্তে আস্তে এন্টার হিউম্যানয়েড রোবোটিক্স মার্কেট খেয়ে ফেলছে। শুধু তাই নয়, চায়নার রোবোটিক্সের দাম এতটাই লো করে দিচ্ছে যে এর সঙ্গে আমেরিকান অথবা ইউরোপিয়ান যে কোম্পানিগুলোর পক্ষে সার্ভাইভ করা সম্ভব না কম্পিট করে। এবং যে ওয়ান্স অ্যাগেন কনজিউমার ফোরাম থেকে আমেরিকার এই নিষেধাজ্ঞার বিরোধিতা করা হয়েছে। তারা বলেছে যে হিউম্যানয়েড রোবট আমরা যত চিপ পাবো, তত বেশি রোবটকে কাজে লাগিয়ে আমরা ইনোভেট করতে পারবো। অতএব ফ্রম দ্য কনজিউমার পয়েন্ট অফ ভিউ যেন চাইনিজ হিউম্যানয়েড রোবটকে আমেরিকান মার্কেটে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে হিউম্যানয়েড রোবোটিক্স মার্কেটও চায়না খেতে শুরু করেছে। বাট থার্ড, যেটা আরও ইম্পর্টেন্ট, বাট এটা নিয়ে আমি অলরেডি কিছু যে লেখাও আমি যে লিখেছিলাম আজ থেকে 3 মাস আগে, যে মেডিসিন অর্থাৎ কিনা ফার্মাসিউটিক্যালসেও কিন্তু ইন এ বিগ ওয়ে চায়না বিশ্ববাজার খেতে শুরু করেছে। এবং নানা ধরনের যে চাইনিজ যে পেটেন্ট অফ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড দ্য মেডিসিন ইন্ডাস্ট্রি, সেগুলো কিন্তু অলরেডি বিপুল পরিমাণে এক্সপোর্ট করা চায়না শুরু করে দিয়েছে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হলো আমরা জানি যে চীন যে কোনো প্রোডাক্টেই যখন ঢোকে, সাধারণত তার যে স্কেল অফ প্রোডাকশনের জোরে সে আস্তে আস্তে করে এন্টায়ার যে প্রোডাকশনের যে প্রাইস, পার ইউনিট প্রাইস একেবারে কমিয়ে দেয়। এবার পার ইউনিট প্রাইস যদি ফার্মাসিউটিক্যালসের চীন কমিয়ে দিতে পারে, তাহলে অবশ্যই বিশ্বজুড়ে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। তার কারণ ফার্মাসিউটিক্যালস থেকে যে মানুষের যে মেডিসিনাল যে নানা সমস্ত জিনিসের যে তৈরি হয়, মানুষের চিকিৎসার খরচ, সেই চিকিৎসার খরচ কিন্তু অনেকটাই এর সঙ্গে যুক্ত। এবং আমি আরও বলতে পারি যে আগামী দিনে কিন্তু বায়োটেকেও চীন আমেরিকাকে হারিয়ে দিতে চলেছে। এই নিয়ে সুস্পষ্ট অনেকগুলো রিপোর্ট হলো যে 2 দিন আগে রিলিজ করেছে, এবং সেখানে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে বায়োটেকে আমেরিকা প্রায় নোহ্যার হয়ে যেতে চলেছে। এইটা খুব ভালো, বায়োটেক আর ফার্মাসিউটিক্যালসে চীনের আগমন। তার কারণ হলো ইউরোপ, আমেরিকা, জাপান এরা কয়েকটি দেশ মিলে যেভাবে ফার্মাসিউটিক্যালস এবং যে মেডিসিন ইন্ডাস্ট্রি থেকে বিপুল পরিমাণে প্রফিট তুলতো, যে মনোপলি যে রেন্ট তুলতো আমাদের মতো দেশগুলো থেকে এবং নিজেদের দেশ থেকেও, সেইটা কিন্তু এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং চিকিৎসার খরচ কিন্তু একটা ম্যাসিভ কোল্যাপস আমরা দেখতে পাবো। রোবোটিক্সের কোল্যাপসও খুবই একটা যে মজাদার বিষয়। ধরা যাক রোবোটিক্স এত কমে গেল যে আমাদের মতো কনজিউমারও হয়তো ঘরে যে রোবট রাখতে পারছে, সেই রোবট হয়তো আমাদের কাজের লোকেদের কাজ অনেকটাই করে দিচ্ছে, হতে পারে। কিন্তু সেটা এক্সট্রা বিষয়, মানে সেটা ঠিক আছে, সেটা আমাদের পক্ষে খুব ভালো হতে পারে। সেই রোবোটিক্স হয়তো ইমেল চেক করবে, সেই রোবোটিক্স হয়তো আমাদের অনেক কাজ করে দেবে, ইটস ওকে। বাট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের যে হেলথ, আমাদের যে মেডিসিন ইন্ডাস্ট্রি, আমাদের চিকিৎসার খরচ, সেটা যদি চীন ইন এ ম্যাসিভ ওয়ে কমিয়ে দিতে পারে, এবং সেটা কমে যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে আমি এর আগে 3 মাস আগেও লিখেছি যে এটা হতে চলেছে। বাট আমার ধারণা ছিল এটা 2030 নাগাদ হবে, বাট যতদূর মনে হচ্ছে অনেক আগেই হয়ে যাবে তার। সো এটা খুব ভালো একটা দিক হতে চলেছে। এবার আমি এটা নিয়ে আগেও আলোচনা করেছি, আরেকবারও আলোচনা করতে চাই আমি, কারণ আমি বারবার আলোচনা করে মানুষের মাথায় এটা ঢোকাতে চাই যে কেন এই জিনিসটা সম্ভব হয়, চীন কিভাবে এটা করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, সে প্রোডাক্টগুলো কি কি জিনিসের উপর নির্ভর করে তৈরি হয়। 1 নম্বর হলো সেটা যেখানে তৈরি হচ্ছে সেই জমি, 2 নম্বর হলো যে লেবার তৈরি করছে সে লেবার, 3 নম্বর হলো যে মেশিন তৈরি করছে সে মেশিন, 4 নম্বর হলো সে মেশিন যে এনার্জি ব্যবহার করছে সে এনার্জি ব্যবহার, 5 নম্বর হলো গিয়ে যে র ম্যাটেরিয়ালস অথবা ইন্টারমিডিয়ারি যে প্রোডাক্ট যেগুলো দিয়ে প্রোডাকশনটা হচ্ছে ওর অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ওর কিনা প্রাইস,
নম্বর হলো ট্রান্সপোর্ট কস্ট, 7 নম্বর হলো লজিস্টিক্যাল কস্ট অথবা তোমার যে স্টোরেজ কস্ট অর্থাৎ কিনা যে গুদাম ঘরের খরচ। এই এতগুলো খরচ নিয়ে কিন্তু একটা জিনিস তৈরি হয়। কিন্তু আপনি যদি কোনো ইন্ডিয়ানকে জিজ্ঞাসা করেন কি সেটা সে রাইট হোক অথবা লেফট হোক, সে রাইটিস্ট হোক বা লেফটিস্ট হোক, সে বলবে যে শ্রমিকের মজুরি কম হলেই নাকি একটা প্রোডাক্ট কম দামে ছাড়া যেতে পারে। একদম এটা একেবারেই যে ভুল ধারণা। কারণ হতেই পারে যে কোথাও শ্রমিকের মজুরি অত্যন্ত বেশি, কিন্তু সেই শ্রমিক প্রতি যে উৎপাদনশীলতা হয়তো অতিরিক্ত বেশি। সুতরাং শ্রমিক প্রতি উৎপাদনশীলতার থেকে আমি যদি শ্রমিকের মজুরি বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকছে সেটা কিন্তু ডিটারমিন করে আদৌ তোমার হলো যে সেই দেশটা বিশ্ববাজারে কম্পিটিটিভলি কম দামে মাল ছাড়তে পারবে কি না। অর্থাৎ ধরা যাক চীনে হয়তো চীনে আমরা জানি যে আইএমএফ এর কেউ যদি রিপোর্ট করে বিগত 80 দশক থেকে এখনো অবধি চীন বোধহয় প্রায় প্রতিটা বছরেই চীনের যে ওয়েজ রেট যে গ্রোথ হলো হাইয়েস্ট। আইএমএফ এর আইএলওর যে রিপোর্ট যদি কেউ পড়ে থাকে এটা ক্লিয়ারলি বুঝতে পারবে, বা ইন্টারনেট এখন তো সার্চ করলেই দেখা যাবে। এর চীনে যে ওয়েজ গ্রোথ পৃথিবীতে সবচেয়ে বেশি, তাহলে সে কি করে কম দামে ছাড়ে? তার কারণ কার উৎপাদনশীলতার গ্রোথও যথেষ্ট বেশি। এছাড়াও তার সুবিধা রয়েছে যেহেতু সে একটা বড় দেশ, সে যে স্কেলে তৈরি করতে পারে। এছাড়াও তার সুবিধা রয়েছে সে জমি কম দামে নিতে পারে যেহেতু সে একটা সমাজতান্ত্রিক দেশ। এছাড়াও তার সুবিধা রয়েছে সে যেভাবে এনার্জি কস্ট কমিয়ে ফেলতে পারে, কারণ এনার্জিতে সে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারে। এবং এনার্জি কস্ট কমিয়ে দেওয়াটা কিন্তু 2012 সালের পর থেকে চীনে সবচেয়ে এফেক্টিভ কারণ যে কি করে চীন বিশ্ববাজারে কম্পিটিটিভ থেকেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ হলো ধরা যাক কোনো একটা দেশে শ্রমিকের মজুরি বেড়ে চলেছে যত উন্নয়ন হচ্ছে স্বাভাবিক কারণে, তো সেই দেশটা যেটা করতে পারে এক একটা সেক্টর যেখানে হয়তো আগে 5টা শ্রমিক লাগতো সেখানে একটা শ্রমিক দিয়ে কাজ করাতে পারে, অর্থাৎ অটোমেশন করে ফেলতে পারে, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়িয়ে ফেলতে পারে। এছাড়াও যে লজিস্টিক্যাল কস্ট, ট্রান্সপোর্ট কস্টও কিন্তু কমিয়ে ফেলতে পারে। তো এতগুলো সুবিধা কিন্তু, এতগুলো জিনিস কিন্তু নিয়ে যদি তুমি চলতে পারো তাহলে একমাত্র বিশ্ববাজারে তুমি কম্পিটিটিভ হতে পারবে। এখন আমাদের মতো যে দেশগুলো আছে, যেসব দেশে কোনো সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি, ইনফ্যাক্ট কোনো যথার্থ অর্থে বুর্জোয়া বিপ্লবও হয়নি, অর্থাৎ পুঁজিবাদী বিপ্লবও হয়নি, যেগুলো জাস্ট ইন্ডাস্ট্রি করতে হয় বলে করে চলেছে, যেহেতু ইন্ডাস্ট্রি করলে যেহেতু যে রেভিনিউ আসে, প্রফিট আসে, তাই তারা করে চলেছে। এরকম একটা ফাউন্ডেশন যেসব দেশে, সেসব দেশ খুব স্বাভাবিকভাবেই এনার্জি কস্ট কমানোর জন্য যে বিপুল ইনভেস্টমেন্ট সেটাতে খুব একটা পটু হয় না। ইন্ডিয়া আমি বলবো তৃতীয় বিশ্বের বহু দেশের থেকে বেটার পারফর্ম করে, কিন্তু তার যে সাইজ, তার যে পপুলেশন সাইজ, সেই তুলনায় তার ইনভেস্টমেন্ট যথেষ্ট কম। তৃতীয় বিশ্বের অন্য দেশের থেকে সেটা হয়তো বেশি, সেটা আলাদা কথা। এনার্জি কস্ট, ট্রান্সপোর্ট কস্ট এগুলো কমানোর জন্য যে বিপুল ইনভেস্টমেন্ট দরকার, লজিস্টিক্যাল কস্ট, এই ইনভেস্টমেন্টটা কিন্তু চীন যে রেটে করে, চীন করে অথবা আরেকটা দেশ আছে ভিয়েতনাম, যেটাও সমাজতান্ত্রিক দেশ, সে রেটে কিন্তু করতে পারে না। তার কারণ এরা বিপুল পরিমাণে যে সরকারি যে পয়সা মোবিলাইজ করতে পারে, সরকারি যে পয়সাগুলোকে তারা যে নন প্রফিটেবলি ইনভেস্ট করতে পারে, হয়তো একটা রাস্তা বানালো, সে রাস্তাটা থেকে সরাসরি কোনো প্রফিট আসবে না আগামী হয়তো 20 বছর, কিন্তু ওটা বানালো বলে আস্তে আস্তে করে দেখা যাবে অন্যান্য সাইডে কিন্তু নানাভাবে যে ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল। যেমন ধরা যাক ইভি, ইলেকট্রিক ভেহিকলস করার ক্ষেত্রে চায়না কিন্তু রীতিমতো চাইনিজ সরকার অজস্র তোমার হলো গিয়ে যে ব্যাটারি চার্জিং স্টেশন নিজে থেকে করে দিয়েছিল। আমি 2018 সালে যখন চীনে গেছিলাম আমি দেখেছিলাম অজস্র ব্যাটারি চার্জিং স্টেশন। সেই তুলনায় কিন্তু ইভি প্রায় নেই, ইলেকট্রিক ভেহিকলস। কিন্তু যখন আমি 2024-এ গেছি তখন আমি দেখছি ইভিতে ভরে গেছে, কিন্তু ওই ব্যাটারি চার্জিং স্টেশনগুলো ছিল বলেই কিন্তু ইভি কেনা আস্তে 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 করে কনজিউমারের পক্ষেও ইজি হয়েছে, এবং কনজিউমার যেহেতু কিনছে সেজন্য ইনভেস্টরদের পক্ষেও, অন্টারপ্রেনারদের পক্ষেও
হলো, সেখানে ইনভেস্ট করা সহজ হয়েছে। এছাড়াও এন্টারপ্রেনাররা সবসময় যে প্রাইভেট ইনভেস্টারদের ওপরও তাদেরকে রিলাই করতে হয় না, তার কারণ সরকারি ব্যাংকগুলো সরাসরিভাবে তাদেরকে প্ল্যানিং কমিটি যেরকম বলে দেয় যে তোমাকে এই সেক্টর ইভিতে ইনভেস্ট করতে হবে, তো ব্যাংক সে অনুযায়ী ইনভেস্ট করে। এই ফাউন্ডেশনটা কোনো পুঁজিবাদী দেশে হওয়া সম্ভব না, ফলে এই রকমের স্ট্রাকচার তারা তৈরি করতে পারে না। চেষ্টা করতে পারে বাট এই লেভেলে, কারণ পুঁজি মানেই হলো যখন তুমি কোনো টাকা বিনিয়োগ করে আর অর্থ বিনিয়োগ করবে আরো বেশি অর্থ উপার্জনের উদ্দেশ্যে। তুমি যদি অর্থটাকে বিনিয়োগ করো ও মানে আমার সরাসরি মুনাফা নাও হতে পারে, সমাজের লাভ হয় ভেবে, তাহলে সেটার পুঁজি হয় না। সুতরাং পুঁজিবাদ খুব স্বাভাবিকভাবে এই কাজটা অপটু। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা যদি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ইতিহাস দেখি, আমরা প্রত্যেকে জানি শিল্পায়ন হতে গেলে সবার আগে একটা আদি পুঁজির সঞ্চয় লাগে, প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলি। ইন জেনারেল প্রথম দিকে যখন প্রথম যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছিল, যেটাকে আমরা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, যেটা স্টিম চালিত মেশিন এবং তোমার হলো গিয়ে যে টেক্সটাইল, এই দুটোকে কেন্দ্র করে হয়েছিল, সেইখানে কিন্তু যে লেবার লাগতো সে লেবার খুব একটা শিক্ষিত স্কিল্ড লেবার লাগতো না। তো প্রথম মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য, যেটা 1780 থেকে 1870 অবধি ধরা যায় চলেছে, ততদিন কিন্তু যেটা নিয়ম ছিল সেটা হলো যে জমিদাররা অনেক ক্ষেত্রেই যে ভাগ চাষি অথবা বর্গাদার এদেরকে উচ্ছেদ করে দিত তাদের জমি থেকে। যেহেতু তারা জমি থেকে উচ্ছেদ হয়ে যেত, তাদের তখন কিছু করার নেই, তারা খেয়ে পড়ে বাঁচার জন্য শহরে গিয়ে অত্যন্ত কম দামে তাদের শ্রমশক্তি বিক্রি করত। এবং এই কম দামি শ্রমশক্তি কিন্তু তৎকালীন যুগের যে টেক্সটাইল মালিক বা নানা ধরনের যে স্টিম মেশিনারি তৈরি করার যে মালিক, এরা যে ব্যবহার করে আস্তে আস্তে করে ডেভেলপ করে। কিন্তু 1870 থেকে 1950 পর্যন্ত যেটা হয় সেটাকে আমরা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি। এই যে 70 থেকে 1950, এই যে 80 বছর, এর মধ্যে যেটা আসে সেটা হলো স্টিল, অটোমোবাইল, অয়েল, এই সমস্ত জিনিসগুলো, এবং এর সঙ্গে আনুষাঙ্গিকভাবে হলো যে রোডস, রেলওয়েজের আরো এক্সপ্যানশন এটসেট্রা। এবারে যেটা সেটা হলো এই যে জিনিস, এই যে 1870 থেকে 1950-80 বছরে যে বিকাশটা হয়, সেখানে কিন্তু আর আগের মতো আনস্কিল্ড লেবার দিয়ে হতো না। অর্থাৎ আমি একটা কৃষককে উচ্ছেদ করে দিলাম, সে এবং তার ছেলে মেয়েরা বাধ্য হলো অল্প পয়সায় শ্রমশক্তি বিক্রি করতে, তা দিয়ে ইন্ডাস্ট্রি হয়ে গেল, এটা হতো না। তখন থেকে কিন্তু শ্রমিকের পেছনে ইনভেস্টমেন্ট করতে হতো যাতে শ্রমিককে এডুকেটেড, হেলদি, স্কিল্ড করা যায়। এবং এই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে পুঁজিবাদী বিশ্বেও তোমার হলো এডুকেশনকে ফ্রি দেওয়া হোক, হেলথকে ফ্রি দেওয়া হোক, এই কথাগুলো বলতে শুরু করা হয়। আমরা জানি যে জেপি মার্শাল, যিনি বাজার অর্থনীতির অন্যতম জনক, তিনি কিন্তু পার্শিয়াল ইকুইলিব্রিয়াম বলে আমরা যেটাকে বলি অর্থনীতিতে, উনি কিন্তু সরাসরি এই জন্যই এইভাবে বলেছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে সরাসরি সরকারকে চালাতে হবে, কারণ এর থেকে যে স্কিল্ড হয় লেবারাররা, সেই স্কিল্ডটা আমি যদি সরাসরি বাজারে পণ্য বানিয়ে ফেলি, তাহলে লেবারাররা অলরেডি, তারা যেহেতু গরিব মানুষ, তারা কিনতে পারবে না। তাই তাদেরকে ফ্রি দাও, তারা তাতে সমৃদ্ধ হোক, এবং তারপর তারা যে কাজটা হয়তো 20 বছর ধরে পড়াশোনা করার পর করবে, তাতে অনেক বেশি উন্নত কাজ করা যাবে, তাতে প্রোডাক্টিভিটি অনেকটা বেড়ে যাবে। এবং এটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। মাত্র 20 বছরের মধ্যে সে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কাজ সম্পন্ন করে ফেলে, এবং তার কারণ হলো সে একেবারে যে বিনা খরচায় শিক্ষা, স্বাস্থ্য এটসেট্রা সাধারণ মানুষকে দেয়, এবং সেখান থেকে একটা শিক্ষিত শ্রমিক শ্রেণী তৈরি করে, যাকে দিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক সাকসেসফুলি করে ফেলা যায়। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এই সময়টায় শ্রমিকের দারিদ্র্যকে কাজে লাগিয়ে কম দামে শ্রমশক্তি কেনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় শ্রমিককে স্কিল্ড করা, শ্রমিককে শিক্ষিত আর স্বাস্থ্যবান করা, সেই জন্য এই সময় থেকে ওই যে ফর্ম অফ
যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন, আদি পুঁজির সঞ্চয়, যেখানে জমিদার কৃষককে উচ্ছেদ করে, এটা আরো আনপপুলার হয়ে যায়। সেই জায়গায় যে ভূমি সংস্কার কর্মসূচি অনেক বেশি পপুলার একটা কর্মসূচি হিসেবে চলে আসে। ভূমি সংস্কার কর্মসূচি সরাসরি ফরাসি বিপ্লবের অনেকগুলো দানের মধ্যেই একটা দান। ভূমি সংস্কার আগেও হয়েছে, আমরা জানি যে খালিফা ওমর ভূমি সংস্কার করেছিলেন হলো গিয়ে ইজিপ্টে এবং সিরিয়াতে, কারণ ইজিপ্ট এবং সিরিয়াতে দেখা যেত যে বড় বড় ভূস্বামীরা বিশাল জমি নিয়ে বসে থাকে, কিন্তু এবং সেখানে যারা ভরগাদার তারা ঠিকঠাক কাজ করে না, তো খালিফা ওমর ভরগাদারদের হাতে জমির মালিকানা দিয়ে দিয়েছিল এবং এর ফলে প্রোডাক্টিভিটি বেড়েছিল। এটা একটা জানা তত্ত্ব ছিল, সেটাকে আরো ভালো করে এক্সপ্লেন করে ফরাসি বিপ্লবীরা হলো যে ভূমি সংস্কার কর্মসূচি দেয় এবং যে নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে বহু জায়গাতেই ভূমি সংস্কার কর্মসূচি হতে থাকছিল। কিন্তু এটা আরো বিপুলভাবে বৃদ্ধি পায় আফটার দ্য রুশ বিপ্লব, আফটার বলশেভিক রিভলিউশন, এবং তখন পুরো ডিটারমিন্ড হয়ে যায়, হ্যাঁ একটা একটা মানুষের দারিদ্রতাকে ব্যবহার করে তার থেকে কম দামে শ্রমশক্তি নয়, একটা মানুষের যে দারিদ্র আগে কিনা যে দূর করতে হবে, সে যাতে শিক্ষা এবং স্বাস্থ্য নেয়, এরকম একটা জায়গায় তাকে নিয়ে যেতে হবে, এবং এই জন্য ভূমি সংস্কার কর্মসূচি দিয়ে শুরু করতে হবে। এবং ভূমি সংস্কারের ফলে যে দারিদ্র এক ঝটকায় আগের থেকে অনেকটা কমে যায়, এবং যখন দারিদ্র কমে যায় তখন সে তার সন্তানদের অথবা নিজেও শিক্ষিত এবং স্বাস্থ্যবান হওয়ার দিকে নজর দিতে পারে। যদি অত্যন্ত গরিব থাকে তাহলে আর কি শিক্ষা বা স্বাস্থ্য নেবে, তাই না? তো এই ধারণাগুলো আসতে শুরু করে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা জানি যে এইগুলো প্রায় একটা স্ট্যান্ডার্ড ধারণা হয়ে যায়। ইউএনও নিজেও সেটাকে স্বীকৃতি দেয়, এবং আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুটো বড় পাওয়ারই এটার সঙ্গে সহমত ছিল, হ্যাঁ এভাবেই এগোতে হবে। ভবিষ্যতে আমরা আরব দুনিয়ায় দেখেছি যে আরব জাতীয়তাবাদীরাও ভূমি সংস্কার কর্মসূচি নেয়, লাইক নাসের, সাদ্দাম হোসেন, অথবা আসাদের, এখনকার যে আসাদের বাবা যে আসাদ ছিল, প্রত্যেকেই নিয়েছে, যেখানে যেখানে কৃষি সমাজ আছে। এছাড়াও যে সাউথ কোরিয়াতে আমেরিকান সরকার সরাসরিভাবে পার্ক চুহি এবং সিংম্যান রির যে সাউথ কোরিয়ান সরকার ছিল তাদের থ্রু দিয়ে ভূমি সংস্কার কর্মসূচি করে। তাইওয়ানেও আইজেনহাওয়ার নিজেই ভূমি সংস্কার কর্মসূচি করে। জাপানেও ভূমি সংস্কার করিয়ে দেওয়া হয়। তো এই জন্য এই সময় থেকে এই বিষয়টা আসতে শুরু করে। এবার 1980-র পর থেকে যখন গ্লোবালাইজেশন ফুল স্পিডে শুরু হয়, আরো ভালো করে বললে চাইনিজ ইকোনমি যখন তার বিপুল শিক্ষিত স্বাস্থ্যবান শ্রমিক নিয়ে বিশ্ববাজারে এন্ট্রি নেয়, কারণ 1949-এ চীনে হলো গিয়ে যে বিপ্লব হয়েছে এবং আধুনিকায়ন শুরু হয়েছে, তার আগে তো একদম মানে অবস্থা ছিল, একদম একটা কৃষি সমাজ ছিল, পুরোনো দিনের সোসাইটি ছিল। এবার এই যে আধুনিকায়ন শুরু হলো চীনে 1949 সালে, সেখান থেকে কিন্তু প্রায় 20-30 বছর লাগলো একটা বা দুটো জেনারেশনের শিক্ষিত স্বাস্থ্যবান শ্রমিক শ্রেণী তৈরি করতে। কারণ এটা তো তৈরি হতে হবে, এটা তো প্রথমে আমি চাইলে আমার একদিনে আসবে না, মিনিমাম তো 15 বছর থেকে 20 বছর ওয়েট করতেই হবে, এবং যদি দুটো জেনারেশন যেতে হয় তাহলে 15 থেকে 30 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। এবং এত বড় একটা পপুলেশন পুরোটা একভাবে করাও যায় না, তবুও আমি বলবো যে 30 বছরে প্রচন্ড র্যাপিডলি দ্রুততার সাথে তারা যে লিটারেসি রেট কমপ্লিট করে, তারা মোটামুটি একটা স্বাস্থ্য ব্যবস্থা সবাইকে দেয়, এবং এইটার জন্যই চীন কিন্তু আদর্শ হয়ে ওঠে হলো গিয়ে যে লো এন্ড গুডস তৈরি করার জন্য 1980-র দশকে। এবং এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক যেটা চীনকে সাহায্য করেছিল, সেটা আমেরিকা স্পেশালি এবং অন্যান্য পুঁজিবাদী দেশও কিছুটা, তারা কিন্তু অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ে ফিন্যান্সের প্রতি, অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের ব্যবসার প্রতি। এই আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, বর্তমানে আমেরিকার যে ব্যাংক মারফত যত ইনভেস্টমেন্ট হয় তার মাত্র 15% যায় হলো উৎপাদন খাতে, 85%ই চলে যায় অ্যাসেট ট্রেডিং, অর্থাৎ সম্পত্তি কেনা বেচা করতে। সেটা সম্পত্তি বলতে জমিও হতে পারে, শেয়ার, ডিবেঞ্চার, বন্ডসও হতে পারে, সম্পত্তি কেনা বেচা করে মুনাফা কামাতে। তো এইটা যত বৃদ্ধি পেয়েছে আমেরিকা এবং অন্যান্য প্রথম বিশ্বে, তত কিন্তু তারা যেটা করেছে, তাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা লো এন্ড গুডসে ছিল সেটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, এবং লো এন্ড গুডসটা আস্তে আস্তে চীন পুরো খেয়ে ফেলেছে। এবং চীন যত খেয়েছে সে তার বিপুল লেবার মার্কেট দিয়ে খেয়েছে, ফলে সে তার স্কেল ব্যবহার করে আরো কমিয়ে দিয়েছে দাম। এবং সে যে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট ইন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার টু রিডিউস দ্য ট্রান্সপোর্ট কস্ট অ্যাজ ওয়েল এজ এনার্জি কস্ট,
এছাড়াও যে লজিস্টিক্যাল কস্ট, স্টোরেজ কস্ট, এগুলোকে কমানোর জন্য যে বিপুল ইনভেস্টমেন্ট লাগে, সেটাতেও সে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে ইনভেস্টমেন্ট করতে পেরেছে, বা সে মানে চাইনিজ যে সমাজতান্ত্রিক গভর্নমেন্টের কাছে সে পয়সাটা ছিল ইনভেস্টমেন্ট করার মতো। অন্যান্য বহু দেশই হয়তো সে পয়সাটা ইনভেস্টমেন্ট করার মতো তাদের কাছে পয়সা ছিল না, কারণ এই ধরনের ইনভেস্টমেন্টগুলো থেকে সরাসরি প্রফিট আসে না বলে এগুলোকে সরকারকে করতে হয়, এবং রাষ্ট্রকে যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে রাষ্ট্রের হাতে সেই সম্পদের অ্যালোকেশন দরকার। যেমন ধরা যাক যে সোভিয়েত ইউনিয়ন সরাসরি প্রাইভেটাইজেশন করে করে দিয়েছিল সব কিছুকে, এবং সেটার জন্য দেখা যায় সোভিয়েত ইউনিয়নে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টই হচ্ছিল না, ফলে বিপুল একটা ক্রাইসিসের মুখে রাশিয়া পড়ে গোটা 90 দশক জুড়ে। অন্যদিকে চীন কি করেছে? ইনফ্রাস্ট্রাকচারাল ইন্ডাস্ট্রিজ, ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টর, স্ট্র্যাটেজিক সেক্টর, তারপর হলো কি হেভি ইন্ডাস্ট্রিয়াল গুডস, এই সমস্ত জিনিসগুলোকে তারা রাষ্ট্রীয় মালিকানায় রেখেছে, আর যেগুলো কনজিউমার গুডস সেগুলোকে তারা প্রাইভেটের হাতে ছেড়েছে। ফলে যেটা হয়েছে, নিয়ন্ত্রণটা রাষ্ট্রের হাতে থেকেছে, কারণ আসল তো ওগুলোই হেভি ইন্ডাস্ট্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, স্ট্র্যাটেজিক, এগুলোই। আর কনজিউমার গুডস যেগুলো, সেগুলোতে কম্পিটিশন লাগে। পুঁজিবাদী দেশে আমরা জানি যে আলটিমেটলি কিছু কিছু যে মনোপলি গ্রো করে সব সময়। আজকে আদানি আম্বানির নাম বলা, কিন্তু এটা তো জাস্ট আজকে, এর আগেও তো টাটা বিড়লারা ছিল, তো এটাই ইতিহাস। ফলে সেখানে এক ধরনের মনোপলি তৈরি হয়, সেটাও চীনে হতে দেওয়া হয় না, সেটাও তার কনজিউমার ইন্ডাস্ট্রিটাকেও প্রচণ্ডভাবে কম্পিটিটিভ রাখে। একটা কথা এখন মূলত MBA যারা পড়ে তাদেরকে বলা হয় যে চীনের বাজারে যদি কেউ সার্ভাইভ করতে পারে তাহলে বিশ্বের যে কোনো বাজারে সার্ভাইভ করতে পারে, কারণ চীনের বাজার এতটাই কম্পিটিটিভ। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো চীন আস্তে আস্তে হাইটেক গুডসও আস্তে আস্তে হ্রাস করছে, এবং সেই আতঙ্কে আমেরিকা চাইনিজ এআইকে ব্যান করবে, রোবোটিক্সকে ব্যান করবে। কিছুদিন আগে ইউরোপও বলেছে নাকি চাইনিজ অটোমোবাইলকে ব্যান করবে। ভক্সওয়াগনের সিইও সরাসরি বলেছে চাইনিজ অটোমোবাইলকে ব্যান করা উচিত। আবার কেউ কেউ যারা হয়তো কনজিউমার, যারা এগুলো ব্যবহার করে, তারা আবার হয়তো অন্য কথা বলবে। বাট অ্যাজ এ হোল চায়না যে ইন এ বিগ ওয়ে যে গ্রাস করতে চলেছে হাইটেক গুডসকেও, এবং সেটা ওয়েস্টার্ন মনোপলি অনেকটা কমিয়ে দিতে চলেছে, এ ব্যাপারে সুনিশ্চিত। আপনারা ভালো থাকবেন, অজস্র ধন্যবাদ।